রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ বইয়ের লীলা রায়ের প্র্যাকটিস সেট 14 করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এখানে 71 দাগের কোশ্চেনে কী বলছে, নিচের ব্যতিক্রমগুলির মধ্যে কোনটি 18 দ্বারা বিভাজ্য নয়? কোনটি 18 দ্বারা বিভাজ্য নয় কীভাবে করবে? এখানে হচ্ছে 71 দাগে 18কে আমরা কীভাবে ভাঙতে পারি? উৎপাদককে 9×2। তাহলে এবারে 9×2 হলে মানে এই যে চারটে সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা সংখ্যায় 9 এবং 2 দুটো সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। কিন্তু এখানে দেখো, এখানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, এখানেও 2 দিয়ে ভাগ যাচ্ছে, এখানেও 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। সুতরাং আমাদের অ্যান্সারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ডি এর দাগে অ্যান্সার সঠিক হবে, কারণ এখানে বলেছে বিভাজ্য নয়, 18 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোশ্চেনে কি বলছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আগে আমরা এই লসাগুটা বের করে নিই। তাহলে 24, 32, 36, 54 এর লসাগু কী হবে? ফার্স্ট 2 দিয়ে যাবে, তাহলে 12 দুগুণ 24, 16 দুগুণ 32, 18 দুগুণ 36, 27 দুগুণ 54। আচ্ছা, আবার যাবে 2 দিয়ে করো, 4 দুগুণ 8, সরি 8 হবে না, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, আর এখানে 27। তাহলে 3 দিয়ে যাবে, আবার 3 দুগুণ 6, 8 তো বসেই গেল, 3 3কে 9, 3 নং 27। 3 দিয়ে যাবে, 1 3, তাহলে 2 হলে 1 4 1 3। তাহলে এখানে 3 4 12, 3 12 36, 36 দুগুণ 72, 72 ইন্টু 12 যদি গুণ করো, 2 দুগুণ 4, 14 আর 2 18, 8, 14 আর 2 16, 6 হাতে 1, 7 1 8। তাহলে লসাগু আসলো, এইটা লসাগু। এবারে লসাগু হলে তাহলে নির্ণেয় সংখ্যাটি কী হবে? নির্ণেয় সংখ্যাটি, এখানে বলেছে ওই সংখ্যাটির সঙ্গে 5 যোগ করার পরে হচ্ছে এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে এইটা হচ্ছে 5 যোগ করে আছে, সংখ্যাটির সঙ্গে 5 যোগ করা হচ্ছে লসাগু। তাহলে 5 যদি এর থেকে বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটি পেয়ে যাব। তাহলে কি হচ্ছে 859। বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 73 কোশ্চেনে কী বলছে, এখানে হচ্ছে 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110। এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? এটা হচ্ছে 1/5 ছক 30, 6 7 42, 7 8 56, 8 9 72, আর হচ্ছে 9 ইন্টু 10, আর এখানে 1/10 ইন্টু 11। এবার আমাদের সেই সূত্র, এখানে এর মধ্যে গ্যাপ কত? প্রত্যেকের গ্যাপ কিন্তু 1 করে গ্যাপ আছে। তাহলে আমরা 1 আর নিচে গ্যাপটা বসাই, এখানে যেহেতু 1 হচ্ছে গ্যাপ, তাহলে এখানে নিচে 1 বসলো। এবারে 1 প্রথম সংখ্যাটি এখানে কত? 5 আছে, তাহলে মানে 1/5, নিচে যেহেতু 5 আছে তাহলে 5 বসালাম, 1/5 মাইনাস এখানে লাস্টে যে সংখ্যাটা কী আছে? 11 আছে, তাহলে 1/11। এবার এটা সলভ করো, উত্তর চলে আসবে। তাহলে 55 হচ্ছে লসাগু, এদিকে 11 মাইনাস 5, তাহলে উত্তর হচ্ছে 6/11। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, এবারে 74 দাগে কোশ্চেনে কী বলছে, এখানে বলছে যে যদি এক্স হচ্ছে 1/√2 প্লাস 1 হয়, তাহলে আমি উপর নিচে করণ নিরসন করলে √2 -1, নিচে √2 প্লাস 1, √2 -1 করে দিলাম। তাহলে কি আসলো এখান থেকে? √2 -1, আর নিচে আসলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে √2 তার স্কোয়ার -1 স্কোয়ার, মানে √2 -1/1। এইবারে তাহলে এক্স প্লাস 1 কত হচ্ছে? √2, এক্সের মান যেহেতু √2 -1 আসছে, তাহলে √2 -1 প্লাস 1, -1 প্লাস 1 কেটে গেলে √2 হচ্ছে অ্যান্সার। তাহলে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 75 কোশ্চেনে কী বলছে, 100টি সংখ্যার গড়
35 দিয়ে ভাগ করা হয়, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যা 53-র স্থানে, মানে 53 যে সঠিক সংখ্যা সেটার স্থানে 83 ধরা হয়েছিল, ধরে হিসেব করা হয়, তবে সঠিক গড়টা কত হবে? তাহলে এখানে সঠিক গড় কীভাবে বিচার করবে দেখো, সঠিক গড়, তাহলে সঠিক গড় আমরা 35 থেকে যোগ হবে না বিয়োগ হবে সেটা আমি বিচার করব। তাহলে এখানে যোগ দিলাম। এবার ভুল কোনটা লিখেছে? ভুল লিখেছে তো হচ্ছে 83, তাহলে 83 তো মাইনাস যাবেই। আচ্ছা, সঠিকটা কোনটা? সঠিকটা 53, তাহলে 53 যোগ করে দাও। এবার এই যে বাড়বে বা কমবে এটা কার কত জনের ওপরে হবে? এটা হচ্ছে 100টি সংখ্যার ওপরে হবে, 100টি সংখ্যার ওপরে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসলো? 35 প্লাস এখানে কত আসছে, বিয়োগ করলে এটা 30 হবে, -30 হবে বাই 100। এবার কাটাকুটি করো, আসলো হচ্ছে 35 -0.3 আসলো। এইটা নিচে যেহেতু 10 আছে, তাহলে কি 34.7, বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 76 দাগের কোশ্চেনে কী বলছে, একটি স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 5:3। যদি 50 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায় এবং 50 জন ছাত্রী স্কুলে আসে, তবে তাদের সংখ্যার অনুপাত 9:7। তবে স্কুলে কতজন ছাত্র ছিল? ছাত্র বলেছে, ছিল বলেছে। আচ্ছা, তো ফার্স্টে আমাদের ছাত্রীর অনুপাতটা লিখি, 5:3। এটা ছিল আগে এটা, হ্যাঁ। এবার 50 জন ছাত্র চলে গেল, তাহলে 9 আর 50 জন ছাত্রী মানে আসলো, যুক্ত হলো, তাহলে 9:7 আসলো। এবারে আমরা কীভাবে করবো? এটা লড়াই কনসেপ্টের মাধ্যমে করব। মানে ফার্স্ট আমরা এই 7-এর সঙ্গে 5 আর 9-এর সঙ্গে 3 গুণ করে, ফার্স্টে 7-এর সঙ্গে 5 গুণ করে কত, 35, আর 9-এর সঙ্গে 3 গুণ করে যেটা আসবে সেটা মাইনাস দিয়ে 27 লিখে দেবো, মানে 3 নং 27। সমতুল্য কি আসবে, এই 7-এর সঙ্গে আগে হচ্ছে যেটা বড় সেটা আগে লিখতে হবে, তাহলে 9-এর সঙ্গে 50 লিখলাম, তাহলে 9 × 50 করলে 450, এবার মাইনাস অফ 7 × 50 -50, তাহলে 350, -350। তাহলে কী আসলো এখান থেকে? 8 সমতুল্য হচ্ছে 450 প্লাস 350, 8 সমতুল্য হচ্ছে 800, তাহলে 1 সমতুল্য 100। এখানে বলেছে ছাত্রের সংখ্যা কত ছিল। আচ্ছা, আমরা যখনই বের করব মানে ছাত্র বা ছাত্রী, তখন এটা হচ্ছে বেস ভ্যালু, মানে বেস অনুপাত। এখান থেকেই ছাত্রছাত্রী বের করে নিয়ে তারপরে যদি পরে এটা বের করতে পারে, তাহলে +50 দিয়ে বিয়োগ করলে ছাত্রীর সংখ্যা পেয়ে যাবো, আর ছাত্রের সংখ্যা -50 করলে ছাত্রের সংখ্যা পেয়ে যাবো। কিন্তু বের করতে হবে এই অনুপাত থেকেই বের করতে হবে। তো এখানে আমাদের ছাত্রের সংখ্যা ছিল কত? 5 অনুপাত, তাহলে 5 সমতুল্য এখানে 500। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 77 দাগের কোশ্চেনে কী বলছে, 50-এ কত শতাংশ 2 হবে? তাহলে 50-এর যদি আমি ধরি x%, যেটাকে আমি x/100 দিলাম, = 2, মানে x% ধরলাম হচ্ছে এত শতাংশ। তাহলে এবার কাটাকুটি করো, x এর মান কত বের করতে হবে, কীভাবে বের করতে হবে? 2/50 ইন্টু এদিকে 100 চলে আসলো, এদিকে 2, মানে 4% হচ্ছে x এর মান। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, এবারে 78 দাগের কোশ্চেনে কী বলছে, নিশা টাকায় 2টি এবং টাকায় 3টির দরে 2 প্রকার কমলা লেবু সমসংখ্যক বলেছে, মানে সমসংখ্যক কেনে। মোটের ওপরে 20% লাভ করতে সে প্রতি ডজন, মানে 12টা করে, কত টাকায় বিক্রি করবে? আচ্ছা, এখানে প্রতি ডজন যেহেতু বলেছে, তাহলে আমি ধরি প্রতি প্রকার লেবু সে 12টি করে কিনেছে, তাহলে প্রথম প্রকারের ফার্স্ট প্রকার দাম প্রকারের সিপি কত আসছে? 1 টাকায় 2টি করে পাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে তো তাহলে কত টাকা?
টাকা। আচ্ছা, 12টা লেবুর, 12টি লেবুর। আচ্ছা, আবার 12টি লেবুর দ্বিতীয় প্রকারের সিপি কত? 12/3, 3টি করে কিনছে টাকায়, তাহলে 4 টাকা হলো দ্বিতীয় প্রকারের লেবুর সিপি। এইবারে কি হচ্ছে যে এদের যে কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসটা পেয়ে গেলাম, এবার সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 1 ডজন সমান হচ্ছে 12টি লেবুর মূল্য কত করে আসছে? 12টি লেবুর মূল্য, এখানে 12টি লেবু কেন করছি? কারণ দেখো আমি বলে দিই এখানে যে এই জায়গাটা কিন্তু আমরা 12টি লেবুর প্রথম প্রকারে 6 টাকা আর 12টি লেবু দ্বিতীয় প্রকারে 4 টাকা, তাহলে 24টি লেবু হয়েছিল এখানে। 24টি লেবু যোগ করলে 24টি লেবু, আর টোটাল দাম কত? 10 টাকা হয়েছিল। তাই জন্য এবার যদি লেবু, আচ্ছা তাহলে 1 ডজন তাহলে যদি বের করি, সেক্ষেত্রে 12টির মূল্য তাহলে এই যে টোটাল 10 টাকা হয়েছিল, বাই 2 করে দিলাম, তাহলে 5 টাকা হলো, মানে গড়ে তার 12টি লেবুর মূল্য। এবারে তাহলে প্রতিটি লেবুর প্রতি ডজন লেবুর এসপি কত হবে? 5 টাকা তো হচ্ছে মানে 1 ডজনের ক্রয় মূল্য বা সিপি, এটা 5 টাকা, তাহলে 20% করে লাভ তার রাখতে হবে। তাহলে 120/100 কাটাকুটি করলে এখান থেকে 2, তাহলে 6 টাকা করে প্রতি ডজন তার বিক্রি করতে হবে। তাহলে অ্যান্সার হবে এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 79 দাগের কোশ্চেনে কী বলছে? একজন ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 10% বেশি লিখে রাখে। যদি সে পণ্যটি 10% ছাড়ে বিক্রি করে তবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কের কোনো ক্ষেত্রে আমি বলেছি কি যে যদি ধার্য মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এমপি, এসপি, সিপি এই স্ট্রাকচারটা লিখে নিতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে 10% বেশি লিখে রাখে, মানে 10% মানে 1/10, তাহলে 10 টাকা যদি সিপি হয়, সেখান থেকে 1 টাকা বেশি করে লিখেছে, মানে 11 টাকা এই এমপি লিখেছে। এবারে এই এমপির থেকে আবার 10% ছেড়ে দিচ্ছে, মানে মানে 10 যদি হয় এমপি, তাহলে 1 টাকা ছেড়ে দিয়ে 9 টাকা হচ্ছে এসপি করছে। তাহলে সমান করো, এখানে হচ্ছে এটা 10 দিয়ে গুণ, এটা 11 দিয়ে গুণ, মানে এখানেও 11 দিয়ে, এটা 10 দিয়ে, 199, 110, তাহলে তার কত 99 হলো? দাঁড়াও একটু করে, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখো ক্ষতি হচ্ছে 1 টাকা ক্ষতি হচ্ছে, মানে 100 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে, মানে 1% ক্ষতি। নেক্সট চলো এবারে 80 টাকার কোশ্চেনে কী বলছে? 1 টাকার 1 মাসের সরল সুদে 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত? কীভাবে করবে এই অঙ্কটা? এই অঙ্কটার ক্ষেত্রে ফার্স্ট আমাদের সুদ বলে দেওয়া আছে কত? 1 টাকার 1 মাসের সরল সুদ হচ্ছে 1/100, কারণ হচ্ছে 1 পয়সা বলে দেওয়া আছে। আচ্ছা, 1 টাকা হচ্ছে মূলধন, 1 টাকা মূলধন। আচ্ছা, 1 মাসের জন্য, যেটা এটাকে বছরে করি 1/12 করতে হবে আমাকে, ইনটু আমাদের ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট রেট হচ্ছে আর, তাহলে নিচে 100 তো আসবেই, তাহলে 100 কেটে গেল, আর এর মান কত আসবে? 12%। তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, নেক্সট 81 দাগের কোশ্চেনে কী বলছে? কোন মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে, দাঁড়াও, কোন মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হয়, তবে মূলধন কত টাকা হবে? তাহলে আমরা কীভাবে করবো? এখানে যেহেতু 4% বলে দেওয়া আছে, 4% মানে কি? 4/100 মানে 1/25, তাহলে প্রিন্সিপাল এটা হচ্ছে অ্যামাউন্ট, ফার্স্ট ইয়ারে
25 ইউনিট যদি প্রিন্সিপাল হয় অ্যামাউন্ট হবে প্লাস 1 করে 26 হবে। সেকেন্ড ইয়ারও তাই, 25 ইউনিট যদি প্রিন্সিপাল হয় 26 ইউনিট হচ্ছে তাহলে অ্যামাউন্ট হবে। তাহলে এদের গুণ কত হবে? 625, এখান থেকে এটা 26-এর স্কোয়ার মানে 676, আর 676 সমতুল্য বলে দেওয়া হচ্ছে 1352, মানে 2 বছর পরে এত টাকা হচ্ছে 1352 টাকা। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত? 2 দিয়ে কাটা যাবে, তাহলে এইটা দিয়ে 2 দিয়ে গুণ করো, তাহলে আসবে 1250। ডি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 82 থেকে কোশ্চেনে কি বলছে? এ এবং বি একটি কাজ একা সম্পন্ন করে যথাক্রমে 25 দিনে এবং 20 দিনে। তারা একসঙ্গে 5 দিনে কাজটা করলে কত অংশ কাজ সম্পন্ন করবে? তাহলে এ করে হচ্ছে 25 দিন, বি করে 20 দিনে, তাহলে এদের লসাগু হচ্ছে 100, তাহলে 4 25 100, 5 কুড়ি 100, তাহলে এটা হচ্ছে দক্ষতা, এটা সময়, টোটাল ওয়ার্ক। তাহলে এইবারে বলেছে যে তারা একসঙ্গে যদি কাজ করে মানে এ প্লাস বি এর দক্ষতা কত? এটা হচ্ছে 9 অংশ পার ডে এটা, হ্যাঁ। তাহলে 5 নং 45 অংশ তাদের কাজ করা হয়ে গেছে। তাহলে কত কাজ বাকি আছে? তাহলে বাকি অংশ কাজ কত? তাহলে এখানে বিয়োগ করলে কত? 55 অংশ কাজ বাকি। তাহলে অংশ এখানে বাকি অংশ হচ্ছে 55/100, কাটাকুটি করলে 11/20, এত অংশ কাজ এখনও বাকি। এর আগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 83 থেকে কোশ্চেনে কি বলছে? এ কমা বি এবং সি 3টি পাইপ একসঙ্গে একটি চৌবাচ্চা ভর্তি করে 6 ঘন্টায়। যদি 3টি পাইপ একসঙ্গে 2 ঘন্টা চালানোর পর সি পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তবে এ ও বি পাইপ বাকি অংশ ভর্তি করে আরও 7 ঘন্টায়, তবে সি পাইপ একা কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে? কীভাবে হবে? তাহলে এখানে এ বি আর সি এর এফিসিয়েন্সি এ বি সি ধরলাম, তাহলে এফিসিয়েন্সি ধরলাম কিন্তু এটা, হ্যাঁ। তাহলে টোটাল এফিসিয়েন্সির সঙ্গে যদি আমি ঘন্টা যোগ করে দিই তাহলে হচ্ছে টোটাল ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক যেটা বলো। তাহলে এখানে টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম, এটা চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম। এইবারে বলছে যে 2 ঘন্টা একসাথে চলেছে 3টে পাইপ, তাহলে 2 ঘন্টা একসাথে চলেছে মানে এ প্লাস বি প্লাস সি চলেছে, এতটা ভর্তি হয়ে গেছে। তাহলে বাকি অংশ যেটা ভর্তি করছে সেটা এ আর বি মিলে বাকি অংশ ভর্তি করছে 7 ঘন্টায়। তাহলে এ প্লাস বি 7 ঘন্টায় ভর্তি করছে, তাহলে এটা এদিকে বিয়োগ করে দাও, তাহলে 4a প্লাস বি প্লাস সি, এখানে 7a প্লাস বি। আচ্ছা, এবার 4টা এদিকে ভাগ করে দাও আর এ প্লাস বিটা এদিকে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে 1 প্লাস সি বাই এ প্লাস বি আর 7/4। তাহলে অ্যান্সার কত আসছে? মানে এখান থেকে কী আসছে? সি বাই এ প্লাস বি, এখানে হচ্ছে 7/4 -1 আসলো, তাহলে সি বাই এ প্লাস বি, এখানে নিচে 4 আর উপরে 3 আসলো, তাহলে 3/4 হচ্ছে এদের সি এর এফিসিয়েন্সি, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তবে বলছে তবে সি পাইপ একা কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে? তাহলে টোটাল ওয়ার্ক আমি বের করি, টোটাল ওয়ার্ক যে কোনো জায়গাতে বের করা যায়, এখান থেকে আমরা বের করি, এটা সহজ হবে। এটা থেকেও বের করা যায় কিন্তু এটা অনেকটা বড় হবে। তো এখান থেকে আমি এ প্লাস বি এর মান বসে দিলাম 4, আর সি এর মান তো 3 আর ইন্টু 6, এটা টোটাল ওয়ার্ক। তাহলে এটা 7 ইন্টু 6 42। সি এর সময় লাগবে একা কাজটি করতে হচ্ছে 42 অংশ টোটাল কাজ, আর বাই হচ্ছে ওর এফিসিয়েন্সি 3, 3 14 42, তাহলে 14 ঘন্টা সময় লাগবে সি এর। নেক্সট চলো, এবারে 84 কোশ্চেনে কী বলছে? একটি ট্রেন 10 কিমি দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে, ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমে সমদূরত্ব যেতে কত সময় কমে গেলে সমদূরত্ব যেতে কত সময় লাগবে? তাহলে কি হবে? ট্রেনটির গতিবেগ ফার্স্টে বের করি, গতিবেগ, তাহলে 10 কিমি যাচ্ছে 12 মিনিটে, তাহলে মিনিটকে যদি ঘন্টায় করতে হয় 12/60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 ইন্টু 60/12 5, তাহলে 50
কিমি পার আওয়ার হচ্ছে তার গতিবেগ, কিন্তু যদি গতিবেগ কমিয়ে দেওয়া হয় তাহলে নির্ণীয় সময় কি হবে? নির্ণীয় সময় হচ্ছে 50 মাইনাস, সরি ওপরে তো হচ্ছে 10 কিমি, আর গতিবেগ হচ্ছে 50 মাইনাস 5, মানে নিচে 45 আসবে। তাহলে আচ্ছা 45 আসলো। আর এটা ঘন্টা। এবার যদি এটাকে মিনিটে করতে হয়, এটা ঘন্টা, এটা আওয়ার। তাহলে যদি এটাকে মিনিটে করতে হয় তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে ফার্স্টে 9 দিয়ে কাটলাম, তাহলে এখানে আসলো এই 5 দিয়ে কাটলে তাহলে উপরে আসলো 120/9। তাহলে 9 একে 9, তারপরে 3 0, 3 নং 27, আচ্ছা 3, তাহলে এখানে 3/9 ইন্টু 60 দিয়ে গুণ করলে 180, মানে 3 দিয়ে কাটো, তাহলে 3, এটা 20। হ্যাঁ, তাহলে অ্যান্সার আসলো 13 মিনিট 20 সেকেন্ড। এই 20 আসলো 13 মিনিট 20 সেকেন্ড। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 85 দাগের কোশ্চেনে কী বলছে? একজন সাঁতারু স্রোতের দিকে সাঁতার কাটে 30 কিমি গিয়ে আবার আগের অবস্থায় স্রোতের বিপরীতে ফিরে আসে 8 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ স্রোতের গতিবেগের 4 গুণ হলে স্রোতের গতিবেগ কত? তাহলে এখানে যেহেতু স্রোতের বেগ স্রোতের বেগ হচ্ছে নৌকার বেগ হচ্ছে স্রোতের বেগের 4 গুণ। তাহলে স্রোতের বেগটা ধরে নাও, স্রোতের বেগ x কিমি পার আওয়ার, তাহলে নৌকার বেগ হচ্ছে 4x কিমি পার আওয়ার। এইবারে বলেছে যে সাঁতার কেটে 30 কিমি গিয়ে আবার ফিরে আসছে। তাহলে এখানে 30 বা এখানে বোটের বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূল বেগ আসলো, প্লাস 30 বাই এটা স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু টোটাল টাইম হচ্ছে 8 ঘন্টা লাগছে। এখান থেকে সমাধান করলে কি আসছে? 30 বাই এখানে 5x আর প্লাস হচ্ছে 30/3x ইকুয়ালস টু 8। কাটাকুটি করলে এখান থেকে 6 আসলো, মানে 5 দিয়ে কাটলাম, 5 6 30, আর এখানে 3 দিয়ে কাটলাম, এটা 10। তাহলে আসলো কি? তাহলে 6/x প্লাস 10/x ইকুয়ালস টু 8। এবারে নিচে লসাগু এক্সই আসলো, তাহলে উপরে 16 আর এখানে 8, কাটাকুটি করলে 2, তাহলে এক্সের মান হচ্ছে 2 কিমি পার আওয়ার। অ্যান্সার হবে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 86 দাগের কোশ্চেনে কী বলছে? 20 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত, দুধ এবং জলের অনুপাত 17:3 বলে দিয়েছে। এই মিশ্রণে আরও কিছু দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:1 হচ্ছে। মানে এখানে দুধ মেশাতে বলছে, এইটা মেশাতে হবে। তাহলে জলের অনুপাত সেম হওয়া উচিত, তাহলে আমরা জলের অনুপাতটা সেম করে নিই। তাহলে কী আসছে এখান থেকে? মিল্ক আর ওয়াটার 17, এটা 3, এখানে 9 আসলো, এখানে 3 দিয়ে গুণ করেছি, মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, মানে এটা 21। তাহলে এখানে এক্সট্রা 4 লিটার 4 অনুপাত যোগ করা হয়েছে। আচ্ছা, এইটার টোটাল কত? এটা টোটাল হচ্ছে 20 অনুপাত সমতুল্য বলে দেওয়া কি 200 লিটার। তাহলে 4 অনুপাত সমতুল্য কত? 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানেও যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 × 5 = 20, মানে 40 লিটার তাহলে দুধ মেশাতে হবে। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 87 দাগের কোশ্চেনে কী বলছে? দুইজন ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে, বর্তমান বয়স 1:2, 1 নম্বর ভাই আর 2 নম্বর ভাই। তাহলে 5 বছর আগে কত অনুপাত বলে দেওয়া আছে? 5 বছর আগে অনুপাত বলে দেওয়া 1:3 বলে দেওয়া। তাহলে এখান থেকে এদের গ্যাপ কত? এই বর্তমান বয়স থেকে 5 বছর আগের গ্যাপ 5 করে গ্যাপ। তাহলে এবারে সেই লড়াই কনসেপ্ট ইউজ করো। তাহলে কি এইটার সঙ্গে এইটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3 - 2 সমতুল্য কি আসছে? 3 × 5 মাইনাস
1 × 5, এই 1-এর সঙ্গে এই 5 গুণ আর 3-এর সঙ্গে এই 5 গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1 সমতুল্য, এখানে 15 - 5 মানে 1 সমতুল্য 10 আসলো। এবারে বলেছে তাদের বয়সের অনুপাত কত হবে। এবারে আমাদের বয়সের অনুপাত, আমার কিন্তু এইটা হচ্ছে বেস অনুপাত, এই বেস অনুপাতই আমাদের এখান থেকে বের করতে পারবো। তাহলে দ্বিতীয় ভাইয়ের, প্রথম ভাই আর দ্বিতীয় ভাই এদের বর্তমান বয়স হচ্ছে 10 করে, 10 বর্তমান বয়স হচ্ছে 1-এর 10 আর 2-এর হচ্ছে 20। এবার বলেছে 5 বছর পরে, তাহলে 5 বছর পরে অনুপাত হচ্ছে কত, এখানে 5 যোগ করে দাও, এখানে 5 যোগ করা মানে এখানেও 5 করতে হবে, কারণ দুজনেরই 5 করে বাড়বে। তাহলে 15 আর এটা 25, তাহলে কাটাকুটি করলে কী হবে, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15 আর 5 × 5 = 25, অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 88 দাগে কোশ্চেনে কী বলছে, এই মানটা দেওয়া আছে এবং বলেছে 4 + 32 + 108 + ... 4000-এর মান বের করো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে করবে, আমাদের 4 + 32 + 108 + ... 4000 এর মানটা বের করতে হবে। তাহলে 4-এর মানটা, 4টাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1, 4 × 8 = 32, 4 দিয়ে যদি ভাগ করো 108-কে, 4 × 2 = 8, 4 × 7 = 28 ... 1000। তাহলে এখান থেকে কী আসলো, 4, এই 1-এর কিউব বসাতে পারি, এটা 2-এর কিউব বসাতে পারি, এটা 3-এর কিউব বসাতে পারি ... এটা হচ্ছে 10-এর কিউব বসানো যাবে। তাহলে 4 × এর মানটা বলে দেওয়া আছে এখানে কত, 3025 বলে দেওয়া, তাহলে বসিয়ে দিয়ে গুণ করো, তাহলে এখানে 12000 প্লাস হচ্ছে 100, তাহলে 12100, অ্যান্সার হবে সি, বি এর দিকে অ্যান্সার সঠিক। এবারে হচ্ছে 89 দাগের কোশ্চেনটা করি, কীভাবে করতে হবে। 89 দাগের কোশ্চেনটা বলেছে 3/4 এবং 3/8-এর মাঝের একটি ভগ্নাংশ কত হবে, মাঝখানে। তাহলে আমরা যেটা জানি যে গড় করে দিলেই তো আমাদের মাঝখানে পেয়ে যাবো আমরা। তাহলে 3/4 প্লাস হচ্ছে 3/8/2, তাহলে কি হচ্ছে, উপরে আসলো লসাগু 8, তাহলে 3 × 2 = 6 + 3 আর নিচে 2, তাহলে 16 আর উপরে আসলো 9, তাহলে অ্যান্সার কত হবে, ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনে কী বলছে, 3টি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 2030 হলে মাঝের সংখ্যাটি কত হবে। তাহলে সংখ্যাগুলি আমি পরপর যে সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা সেটা আমি ধরি সংখ্যা 3টি, এক্স ফার্স্টে ধরলাম, মাঝখানের সংখ্যাটা যদি এক্স হয় তার আগের সংখ্যাটা কী হবে, x - 1, আর তার পরের সংখ্যাটা কী হবে, x + 1, পরপর 3টি সংখ্যা হলো। এবারে বলেছে এই 3টি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে ওইটা, তাহলে x - 1, ধরো x - 1 তার হোল স্কোয়ার প্লাস x² প্লাস x + 1 তার হোল স্কোয়ার = 2030। তাহলে এখান থেকে সলভ করো, x² - 2x + 1 + x² + x² + 2x + 1 = 2030। তাহলে এখানে 3টে x² আছে, মানে 3x² -2x আর +2x কেটে গেল, তাহলে এখানে 1 আর 1 পড়ে আছে, মানে 2 আসলো, তাহলে 2030। তাহলে এবারে কী আসছে, 3x² 2টা এদিকে চলে গেলে 2028 আসলো। এবার 3 দিয়ে কেটে দিলাম, 3 ছক 18, 3 ছক 18, 22 আসলো, 3 7 21, হাতে 1 থাকলো, 1 আর 8 18, 3 ছক 18, তাহলে 6 7 6, এটা স্কোয়ার ছিল। তাহলে এক্স এর মান তাহলে কত আসলো এখান থেকে, এটা হচ্ছে 26-এর স্কোয়ার, তাহলে 26 আসলো, রুট করে দিলে দু সাইডে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগ, কারণ মাঝখানের সংখ্যাটা কিন্তু এক্সই আছে, এক্স, তাহলে আমাদের যেহেতু 26 পেয়ে গেছি, তাহলে উত্তর হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 91 দাগের কোশ্চেনে কী বলছে, এইটার মান বের করতে বলছে, তাই তো। তাহলে এইটার মান কীভাবে বের করবে, এখানে দেখো 3.20 আর এখানেও 3.20 আছে, তাহলে আমরা এখানে কমন নিতে পারি, 3.20 কমন চলে গেলে 3.25 - 3.05 বাই এখানে 0.064, এইটা আসলো। তাহলে এবার এখান থেকে আমরা 3.2 ×
এখানে এই 3.05 এখানে যদি বিয়োগ করে দাও তাহলে কত আসবে, 0.020 আসবে। তো এখানে 0.2, পরের জিরোটা কোনো ভ্যালু নেই, তারপরে এখানে 0.064 এটা আসলো। তাহলে ওপরে আমি গুণ করে যদি দেই তাহলে 0.64, মানে দুটোর পরে পয়েন্ট, এখানে একটার পরে পয়েন্ট আছে, একটার আগে পয়েন্ট আছে, এখানেও একটা আগে পয়েন্ট আছে, তাহলে দুটোর আগে পয়েন্ট হবে, ভুল হয়েছিল আগে বলা, তাহলে দুটোর আগে পয়েন্ট হবে। তবে নিচে আসলো কি 0.064। এবার যদি এটা কাটাকুটি করে দাও তাহলে দাঁড়াও, তাহলে আমি এখান থেকে পয়েন্টটা তুলে দিই আগে। এখানে 3টের আগে পয়েন্ট ছিল, মানে এখানে ওপরে 1000 দিয়ে গুণ হলো। আচ্ছা, আর নিচে এখানে 100 দিয়ে গুণ হলো, কারণ দুটোর আগে পয়েন্ট ছিল। কাটাকুটি করো, তাহলে আসলো কি, এখানে 64 কেটে গেল, তাহলে আসলো 10। অ্যান্সার হবে ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 93 কোশ্চেনে কি বলছে, একটি সংখ্যা ও তার বর্গমূলের অন্তর 2 হলে সংখ্যাটি কত হবে। তাহলে সংখ্যাটি যদি এক্স ধরি, তার বর্গমূল হচ্ছে √x, তাহলে এর মধ্যে এর ইকুয়ালস টু 2 বলে দিয়েছে। তাহলে এই √x এদিকে নিয়ে আসলাম, তাহলে √x ইকুয়ালস টু x মাইনাস 2 স্কোয়ার করে দিলাম, x মাইনাস 2x স্কোয়ার, x স্কোয়ার 2x, সরি 2x হবে না, 4x হবে, কেন সূত্রের 2 একটা আছে, তাহলে 2 × 2x প্লাস 4 হবে। তাহলে এইগুলো এইদিকে নিয়ে আসলাম, x স্কোয়ার, এখানে 4x, তাহলে এটা সরি এই এক্সটা এইদিকে নিয়ে আসলাম, তাহলে 5x আসলো, প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা মিডিল ফ্যাক্টর করলে কি আসবে, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x কমন চলে গেল, x মাইনাস 4, এখানে -1 কমন চলে গেল, x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আসলো x মাইনাস 4, এখানেও x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি এখান থেকে একটা আসলো x এর মান, একটা এখানে লিখছি x এর মান একটা 4 আসলো, একটা 1 আসলো। এবারে এখানে তো 1 তো নেই, 4 আছে, তাহলে 4 এর মান এইটা 4 অথবা 1, এইটা হবে অর হবে। তাহলে এখানে যেহেতু 4 আছে, তাহলে অ্যান্সার হবে ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 93 কোশ্চেনে কি বলছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 729 টাকা হয়, তবে 3 বছর পূর্বে মেশিনটির মূল্য কত হবে। তাহলে 10% করে হ্রাস পাচ্ছে, মানে 1/10 হ্রাস পাচ্ছে, মানে 3 বছর আগে মূল্য বর্তমান মূল্য, তাহলে এটা 3 ইয়ার। আচ্ছা, তাহলে এখানে 10 ছিল, এখন 1 কমে 9 আসছে ভ্যালু ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারও সেই একই হচ্ছে 10 9, থার্ড ইয়ারেও কী হচ্ছে 10 9। তাহলে এবার এটা গুণ করে দাও, 1000, আর এটা হচ্ছে 9 নং 81, আর 81 × 9 করলে 9, 8 নং 72, কিউব মনে রাখতে হবে, 729 সমতুল্য 729 টাকা বলে দিয়েছে। তাহলে এটা কেটে গেলে উত্তর হবে 1000 টাকা। বর্তমান ওই 3 বছর পূর্বে মূল্য ছিল মেশিনটার 1000 টাকা। এটাকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 94 কোশ্চেন কীভাবে করবে, নিচের একটি বৃহত্তম ভগ্নাংশ এত, মানে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, এখান থেকে কীভাবে করবে, এখানে দেখো গ্যাপ, দেখো এখানে গ্যাপ 5-এর গ্যাপ, 2-এর গ্যাপ, এটা 1-এর গ্যাপ, এখানে 3 আর 4-এর মধ্যে 1-এর গ্যাপ, তাহলে গ্যাপ সমান নেই। যদি গ্যাপ সমান থাকতো তাহলে কিন্তু আমরা সহজেই বলে দিতে পারতাম যেটার মানে মান বড় হবে সেটাই বড় হবে, কিন্তু এখানে সেটা নেই যখন, তাহলে কীভাবে করবে, 2/7, 1/3, 5/6 আর 3/4, এখান থেকে কীভাবে করবে। ফার্স্ট আমি এইটা থেকে এই দুটোর মধ্যে চেক করছি, তাহলে এটা 3, এখানে এই ক্রস গুণ করবে, তাহলে 3 2 6, মানে এখানে 6 আসলো, আর 7 1 7, মানে এটা 7 আসলো, 7। তাহলে কি হলো, এইটা বড়, কেন এখানে 6 এসছে, এটা 7 এসছে, মানে এই সংখ্যাটা বড় হবে। আচ্ছা, এইটা বড় হয়ে গেল, এবার এই দুটোর মধ্যে আমি দেখব, তাহলে এখান থেকে এবারে এই দুটোর মধ্যে লড়াই করে আমি দেখলাম যে এইটা বড় আসলো এই দুটোর মধ্যে। এবার এই দুটোর মধ্যে লড়াই করে দেখো, তাহলে এখান থেকে এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে 6 1 6, আর এখান থেকে 3 5 15, সরাসরি দেখেই বোঝা যাচ্ছে এইটা বড় হচ্ছে, তাহলে এই সংখ্যাটা বড় হচ্ছে। তারপরে আমি তাহলে দাঁড়াও,
এগুলো সব করে দিই। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা বড় আসলো। এবার এইটা আর এইটার মধ্যে আমি লড়াই করে দেখাই কি হয়। তাহলে এখান থেকে এইটা গুণ আর এখান থেকে এইটা গুণ, তাহলে এটা করলে 20 আসলো এখান থেকে, 4 5 20 আর 3 6 18। তাহলে বড় হলো কোনটা? এইটা, মানে অ্যান্সার বি এর দাগের অ্যান্সার সঠিক, 5/6। নেক্সট চলো, 95 দাগের কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি 13টি দ্রব্য প্রতিটি 70 টাকায়, 15টি দ্রব্য প্রতিটি 60 টাকায় এবং 12টি দ্রব্য প্রতিটি 65 টাকায় ক্রয় করে, তবে প্রত্যেক দ্রব্যের গড় মূল্য কত হবে? এটা কীভাবে হবে? গড় আমাদের কীভাবে বের করতে হয়? গড়, তাহলে 13টি দ্রব্য কিনছে 70 টাকায়, 15টি দ্রব্য কিনছে 60 টাকায়, আর 12টি দ্রব্য কিনছে কত টাকায়? দাঁড়াও, 12টি দ্রব্য কিনছে 65 টাকায়। তাহলে টোটাল কতগুলো মূল্য দ্রব্য আছে? 13 + 15 + 12। তাহলে এবার আমি ফার্স্টে 13 70 15 60, আর এখান থেকে আমি এটা 6 লিখছি, হ্যাঁ 6 × 2, আর এখান থেকে 13 × 15, তাহলে 13 আর 5, 13 × 5 করলে 65। তাহলে এখানে আমি 10 লিখে দিতে পারি, 2 ছিল ওইদিকে, দাঁড়াও ওইদিকে এই 6 থেকে এই 12 থেকে আমি 2 বের করে 6 লিখলাম, আর 65 থেকে 5 বের করে আমি 13 লিখলাম। তাহলে এখানে আমি 2 × 5 করে 10 লিখতে পারি। আর নিচে কত আসছে দেখো, এখানে 2 আর 5 7 আর 3 10-এর 0 হাতে 1, তাহলে 40 আসলো। এবার দেখো এখানে 0 আছে, তাহলে আমি 0 দিয়ে এই ওপরে গুলো কেটে দিতে পারি 0। তাহলে ওপরে কত আসলো? ওপরে আসছে 7 7 13 91, এটা আসলো 6 15 90, আর হচ্ছে 6 13 কত 78, এইটা আসলো। আর নিচে 4। এবার যোগ করো, যোগ করলে হচ্ছে 10 আর 8 যোগ করলে 8 আসলো, হাতে 1, সরি কি ভুল করলাম, দাঁড়া 8 আর 1 এখানে 9, আর 9 দুগুণ 18, আর 7 করলে 15 আসলো। তাহলে এবারে ভাগ করে দাও, 3 4 12, আর এখানে 3 9 36, আর এখানে 3 আসলো পয়েন্ট। আরে দাঁড়া, এটা কি ভুল হলো নাকি? দাঁড়াও একটুখানি, এই জায়গাটায় ভুল হয়েছে, দাঁড়াও আমি এখানে ঠিক করে দিচ্ছি। এইখানে হচ্ছে এটা 8 আর 1 9, 7 আর 9 করলে হচ্ছে 15 আসলো, 15 আর 9 হলে 25, এইটা আসলো। তাহলে এবার এটাকে আমি 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 6 24 আসলো, আর এখানে 1 9, তারপরে 4 4 16, আর এখানে এসে গেছে, না আসেনি, এখন আসতে হবে। তাহলে 3, এখানে 0.0 বসালে 4 7 28, আচ্ছা হ্যাঁ 4 7 28, তার মানে এইটা এসে গেছে, বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 97 দাগের কোশ্চেনে কি বলছে, এ বি সি 3টি ব্যক্তি যথাক্রমে এত এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়, 12 মাস পর এত টাকা লাভ হলে বি এর কত টাকা পাবে? তাহলে এ বি আর সি এর মূলধনের অনুপাতটাকে ফার্স্ট বের করে নিই, 1/2 1/3 1/4। এটাকে যদি আমি লসাগু 12 আসবে, তাহলে ওপরে 12 দিয়ে গুণ করলে কত, 12/2 মানে 6, 12/3 মানে 4, আর 12/4 মানে 3। এইটা আসলে মূলধনের অনুপাত, এবং তাদের লভ্যাংশ অনুপাত কত, 6 মাস, এই 6 অনুপাতে
2 মাস রেখেছিল এ, আর বাকি 10 মাস মানে 12 মাস রাখতে বলেছে এখানে, তাহলে 12 মাস অর্ধেক পয়সা রেখেছে, তাহলে 3 অনুপাতে সে 10 মাস রেখেছে ইস টু 4 অনুপাতে বি রেখেছে। এখানে হচ্ছে এ, এটা বি আর এটা সি আসবে, তাহলে এ 4 অনুপাতে রেখেছে কত, 4 অনুপাতে 12 মাস রেখেছে। আর সি এর ক্ষেত্রে কি হচ্ছে 3 অনুপাতে 12 মাস সি এর, তাহলে এখান থেকে কত আসছে, এটা 12 আর এখানে 30, মানে 12 আর 30 মানে 42 ইস্টু এখানে 4 7 28, সরি 4 কী বলছি 4 12 48, আর হচ্ছে 3 12 36। আচ্ছা এখানে 12 দিয়ে যদি আমি কেটে, না 12 দিয়ে না 6 দিয়ে যদি যাই, তাহলে 7 8 আর 6। এইবারে তাহলে লাভের পরিমাণটা বলে দেওয়া আছে 378 টাকা। তাহলে এখানে আমি 13, 7 আর 6 করলে 13, যোগ করলে 13 প্লাস 8 করলে 31, তাই তো? হ্যাঁ 31 হবে কি, মানে 13 আর 8, সরি 13 আর 8 করলে 21 হবে, 21। তাহলে এইটা আসলো। এবারে কাটাকুটি করলে 21 1 21, মানে এখানে 6 আর 1 8, এবার 8 দিয়ে গুণ করে দিলে এটা চলে আসবে, তাহলে 18, 1 সমতুল্য 18 আসলো। তাহলে বলেছে বি এর মানটা চেয়েছে, বি হচ্ছে 8 অনুপাত, তাহলে 8 সমতুল্য কত, 18 ইন্টু 8 করলে 80 প্লাস 64, তাহলে 144। বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 98 দাগের কোশ্চেনে কী বলেছে, যদি এই এত হয় মানে √529 ইকুয়ালস টু 23 হয়, তবে এইটার মান কত হবে? তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা 529 কটার আগে পয়েন্ট আছে, 6টার আগে পয়েন্ট আছে, 6টা অঙ্কের আগে পয়েন্ট আছে, তাহলে 6টা অঙ্ক আমি নিচে লিখে দিলাম, 6টা শূন্য। তাহলে কি হচ্ছে, ওপরে আসলে হচ্ছে 529 আর নিচে রুট এইটা আসলো, ঠিক আছে? তাহলে উপরে কি আসছে, উপরে আসছে 23, কেন এইটার মান 23 বলে দেওয়া, আর নিচে কত আসছে, নিচে তাহলে হচ্ছে 3টে শূন্য আসবে, তাহলে 0.023। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 99 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, চলো 99 দাগের কোশ্চেনে কী বলছে দাদা, বলছে যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। এই নাটক মঞ্চ করবার ব্যয়ভার ছিল 700 টাকা, মানে টোটাল খরচ হয়েছে 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রি হয় তবে ওই শ্রেণীর লাভ 1100 টাকা হয়। যদি 500 প্রবেশপত্র বিক্রি হতো তবে লাভ কত হতো? তাহলে কীভাবে করবে এখানে, তাহলে আমি প্রত্যেকটা টিকিটের দাম আগে বের করি, প্রত্যেক প্রবেশপত্রের মূল্য কীভাবে বের করবে, টোটাল মানে তাদের ব্যয় হয়েছে কত সেটা তো তাদেরকে তুলতেই হবে, তার সঙ্গে তাদের লাভ। তাহলে টোটাল ব্যয় হয়েছিল 700 টাকা আর টোটাল লাভ কত হয়েছে 1100 টাকা। এবার কতগুলো বিক্রি হয়েছে, তাহলে 300খানা যদি বিক্রি হয় তাহলে তাদের প্রত্যেকটার প্রবেশপত্র বেরিয়ে যাবে, প্রবেশ মূল্য বেরিয়ে যাবে, মানে যেটা ব্যয় করেছে সেটা তো তাদের তুলতেই হবে, তারপরে এক্সট্রা তাদের লাভ হচ্ছে 1100 টাকা, তাহলে হচ্ছে 1800 টাকা বাই 300 কাটাকুটি করলে 6 টাকা হচ্ছে প্রত্যেকটা প্রবেশপত্রের দাম মূল্য। এবারে বলেছে যদি 500 প্রবেশপত্র বিক্রি হতো তাহলে টোটাল মূল্য কত হতো, মানে লাভ আর
যেটা ব্যয় হয়েছিলো সেইটাও মিলে। তাহলে 500টা টিকিট বিক্রি হয়েছে, প্রত্যেকটা টিকিটের দাম 6 টাকা করে। তাহলে 3,000 টাকা তাদের টোটাল তাদের কাছে আসবে, মোট মূল্য আসবে তাদের কাছে। এইবারে তাদের লাভ হয়েছে কত, তাহলে লাভের মান বা মূল্য সেটা আসলে হচ্ছে 3,000 মাইনাস হচ্ছে ব্যয় যেটা হয়েছে 700, সেটা বিয়োগ করে দাও, তাহলে কত আসলো 2300 টাকা। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 100 দাগের কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। কি বলছে যে 4,500 টাকার 8% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কী হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, 2 বছরের জন্য আমাদের সূত্র কী জানা আছে, PR²/100²। এটা 2 বছরের সরল ওই কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের সূত্রটা। এবার এখানে পি হচ্ছে মূলধন, মানে মূলধন কত বলে দেবো 4,500, আর আর এর মান বলে দেওয়া আছে 8। তাহলে 8 × 8 আর নিচে 100 × 100 হয়ে গেল, কাটাকুটি করে দাও। তাহলে এখানে 4 2 8 আর এখানে 25, তাহলে 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে 9, 5 9 45, তাহলে কি আসছে ওপরে হচ্ছে 16 × 9/5। তাহলে আমি ওপরে নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হলো নিচে 10 চলে আসলো, তাহলে আমাদের সুবিধা হবে। এবারে 32 × 9 27, মানে 270, আর এখানে 18, তাহলে 288, উত্তর আসবে 28.80, মানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে 28.8। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।